আছি আমি সারা ফায়রুজাইমা। আর আজ আমাদের মাঝে এমন একজন অভিনেতা উপস্থিত আছেন যিনি একাধারে নির্মাতা ও গল্প বলার জাদুকর, যিনি নিজ নামের চেয়ে চরিত্রের নামে বেশি জনপ্রিয়। সঙ্গে আছেন সবার প্রিয় শরাফ আহমেদ জীবন, যাকে অনেকে আমরা বলি প্রিয় বোরহান ভাই হিসেবে চিনি। তো কেমন আছেন বোরহান ভাই? আমি ভালো আছি, চমৎকার আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি ভাই। আমার খুব জানতে ইচ্ছা করে যে একজন অভিনেতাকে যখন নামের চেয়ে চরিত্রের নামে বেশি পরিচিত হয়ে যায়, এটা আসলে ভালো লাগার বেশি নাকি মাঝে মধ্যে বিরক্ত হয়ে যান যে আরে কি একটা করছিলাম? না না, আমি ওইভাবে ফিল করি নাই। মানে তাহলে তো বিষয়টা এরকম যে আমি তো আসলে তো ক্যামেরার পিছনের মানুষ, ডিরেক্টর। তো ডিরেক্টর পরিচয়ের চেয়ে তো আমার অভিনেতা পরিচয় অনেক বেশি স্ট্রং। সো ওইখানেও তো খারাপ লাগার বিষয়। তো এটা আমি ওইভাবে ভাবি না, যে প্রতিটা কাজই তো আসলে আমারই কাজ, সো আমারই কন্ট্রিবিউশন। সো আই ফিল গুড, ভালো লাগে। ভালো লাগে না? বোরহান ভাই ডাকলেও নো কমপ্লেন। বোরহান ভাই, লাবু কমিশনার, আমার অনেকগুলো চরিত্র আছে, অনেকগুলো চরিত্র আসলে। মানে আমার মনে হয় যে আপনি আমি নিজেও কিন্তু বলতে চাই যে ভাই আপনি নির্মাতা তো আসলে ক্যামেরার পেছনের মানুষ কিন্তু কম চেনে, মানুষ কাজটা চেনে। আপনার কাজ অনেকেই জানে, কিন্তু জানেন না যে পেছনের মানুষটাকে বোরহান ভাই না লাভ কমিশনার কেউ জানে না। কিন্তু আসলে অভিনেতার ক্যারেক্টারটা কিন্তু আপনার অনেক বেশি স্ট্রং। আপনি যখন যে চরিত্র করেছেন সেই চরিত্রেই মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করেছে এবং ওই চরিত্রের একটা নাম দিয়ে ফেলেছে, সেই নামে আপনাকে মানুষ ডাকতে শুরু করেছে। থ্যাংক ইউ সো মাচ। এটা আসলে আই এম ব্লেসড। এটা আসলে এত অল্প সময়ে এত কম কাজ করে এটা মানুষের যে এতভাবে পছন্দ করবে, এটা আসলে এটা হয়ে গেছে। আচ্ছা, ঈদের গল্প আগে শুনে ফেলে, যেহেতু ঈদের একটা আমেজ। ঈদ মোবারক। আগে আপনাকে ঈদ মোবারক এবং আমার সমস্ত দর্শকদেরকে ঈদ মোবারক। ঈদ কেমন কাটলো? ঈদের দিনটা আসলে কি হয়? এখনকার ছোটবেলার ঈদ, বড়বেলার ঈদ একটা থাকে না, বড়বেলার ঈদটা আসলে কেমন যায়? বড়বেলার ঈদটা হয়ে গেছে কি, যে ছোটবেলা স্মৃতি চারণ করে করে আর কি, যে ছোটবেলায় এটা ঘটতো। মানে একটা নতুন জামা কিংবা কোরবানির গরু বা এই বিষয়গুলো ছিল তখন মূল আনন্দের। এখন হয়ে গেছে যে অন্যদেরকে আনন্দ দিতে পারলে মনে হয়। একটা জিনিস থাকতো না, বা আমি জানি না ভাইয়া, মানে আমিও ছোটবেলায় করতাম যে কোন গরুটা এলাকার সবচেয়ে বড় গরুটা দেখে আসি। এটা কিন্তু ঢাকা শহরেও মানে এখনো পারলে আমার ক্ষেত্রে হয় যে বড় গরুটা একটু দেখে আসি। আপনার ছোটবেলায়? আমার ছোটবেলায় ঈদগুলো কাটতো মানে গ্রামে। সো আমার বেড়ে ওঠা বড় হওয়া তো গ্রামেই। তো ওই জায়গা থেকে মানে গ্রামের আনন্দ না, আমি জানি না আপনি গ্রামে কাটাছেন কিনা। আমার কখনো করা হয়নি, এই জন্য আপনার পার্টিকুলার একটা ঈদের গল্প। হ্যাঁ, ওইটা একটা অন্যরকম ব্যাপার আর কি, যে মানে গ্রামের ঈদগুলোর মধ্যে যেটা হয় কি, যে গরুটা বা কার ছাগল কত বড় বা গরু, এইটার চেয়েও না ম্যাক্সিমাম মানুষ তো বাইরে থাকে। ঢাকা শহরে কি হয় যে আমরা ঢাকা ঈদ আসলে ঢাকা ফাঁকা হয়ে যায় আর গ্রাম তো ভরে যায়। সো এই যে মানুষগুলো একসাথে হচ্ছে, এইটাই ছিল আর কি বড় আনন্দের বিষয় আর কি। তো এইটা আমি ঢাকায় যখন থেকে ঈদ করি তখন থেকে ওই আনন্দটা একটু মিস করি আর কি, যে এটা ওইখানে ওই গ্রামের আনন্দটা ছিল মানুষ। আর এই এখনকার সময়ের আনন্দটা বা নগরকেন্দ্রিক যে আনন্দটা, এটা অনেকটা শো অফ, অনেকটা পাওয়ার, অনেকটা টাকা, অনেকটা ইমোশনলেস। যখন শহরে চলে আসলেন তারপরে কি নিজের জায়গা থেকে আর নিজের গ্রামে ফিরে ঈদ করা? না, আমি গ্রামের সাথে খুবই অ্যাটাচড। আমার গ্রামে পুকুর, গরু, ছাগল, খাসি সব আছে। আমার নিজস্ব, আমাদের একটা পারিবারিক খামার আছে। সো আমি খুবই অ্যাটাচড। আমি গ্রামে গেলে আমি একদম কৃষক হয়ে যাই। এবং ছেলে মেয়েরা কতটুকু এনজয় করে এখন? খুব এনজয় করে এটা। একটু কাজের কথা যদি বলি, ব্যাচেলার পয়েন্টের কথা যদি আসি, ব্যাচেলার পয়েন্টের যে ক্যারেক্টারটা, এটা কি মনে হয় আপনার চরিত্রে, আপনার লাইফে এটা কতটুকু প্রভাব ফেলেছে বা পরিবর্তন এনেছে? এইটা দ্যাট ক্যারেক্টার ইজ বোরহান। বোরহান মেড মি অ্যাজ অ্যান অ্যাক্টর। সো এটা অল ক্রেডিট গোজ টু কাজল আরিফিন অমি। সো আই ডিডন্ট নো যে আমার ভিতরে যে আমার ওই অ্যাক্টিংয়ের এটা আছে। আমি সবসময় ক্যামেরা শাই ছিলাম। ইভেন দ্যাট আমি যখন ছবিওয়ালায় কাজ করতাম বসের সাথে, মুস্তফা সরোয়ার ফারুকের সাথে, আমাকে অনেক ছোটোখাটো আছে না পাসিং টাসিং শর্ট দিতে হইতো, কেউ নাই এটা। সো আমি পালানোর চেষ্টা করতাম। আমার কাছে মনে হইতো যে না, এটা দ্যাটস নট মাই জব। আমার জব হচ্ছে এই গল্পে তো যাবই। বোরহান ভাইয়ের ডায়লগ আমি একটু শুনতে চাই, এটা আমি খুব। বোরহান ভাইয়ের তো অনেক পপুলার অনেক ডায়লগ আছে। বোরহান ভাইয়ের হলো ওইটা হচ্ছে যে আমি তো ওর তো ছিল মানে ডুয়েল পার্সোনালিটি ক্যারেক্টার আর কি। লাইক ও যখন মানে যখন ও
নিজের ক্যারেক্টারে থাকতো তখন সে ময়মনসিংহের ভাষায় কথা বলতো। অ্যান্ড বাই দ্য ওয়ে আই ফ্রম ময়মনসিং, বর্ন অ্যান্ড ব্রট আপ ময়মনসিং। সো আর যখন ময়মনসিংহের ভাষা কিন্তু কঠিন আছে, মানে আমরা সিলেটি নিয়ে বলি কিন্তু মানে হ্যাঁ ইন্টারেস্টিং, বাট মানে বেশ ডিফারেন্ট একটা ল্যাঙ্গুয়েজ। এমন না যে খুব শুদ্ধ ভাষার সাথে খুব কাছাকাছি, তা কিন্তু না। না না, একদমই না, একদমই না। এই জন্য বলছি যে আমার দুলাভাই ময়মনসিংহের, তো ওনাকে বলতে শুনি মাঝে মধ্যে দুষ্টামি করে যখন বলে, তখন আমার এই জন্য কিছুটা চেনা জানা আছে। হ্যাঁ মানে ধরেন একটা ইসে মানে আমার এক সময় একটা সিন আছে এরকম যে আমার ফোন আসে এলাকা থেকে, তো আমি ফোনে এরকম ভাবে বলতেছি যে বলে যে এটা কি তা কইতেছস, হ্যাঁ এটা কোনো কথা, হ্যাঁ আমার নামে কুত্তার নামে রাখছে, বুরহান বুরহান নামে ডায়ে, হ্যাঁ আমি আয়লই, আমার কি ফোন এত পড়ে গেছে যে আমি পারতাম না এরকম। তো এরপরে এরপরে আবার চরিত্রের শিফট আর কি, যে ওই কাবিলা মানে পলাশ ছিল, পলাশ কার সাথে কথা না ভাই এটা ঝামেলা হয়ে গেছে, আবার শুদ্ধ ভাষা এটা ঝামেলা হয়ে গেছে যে আমার দেখেন আমার প্রেমিকা আমার এক্স গার্লফ্রেন্ড কুকুরের নাম রেখেছে আমার নামে বুরহান, বুরহান বুরহান ডাকে। আমার এলাকার ছোট ভাই ব্রাদার আছে, ওরা কষ্ট পায় না এটা, দেখেন আমাকে অপমান করার জন্য না, কিন্তু শিফট। এবং শিফটটাও কি দারুণ না, মানে জোর করে শুদ্ধ ভাষা বলার যে একটা চেষ্টা, দারুণ দারুণ। না এটা ময়মনসিংহের লোকজনের এটা আছে, যেমন মেয়েদের নিয়ে অনেক কথিত আছে, মেয়েরা খুব শুদ্ধ ভাষায় কথা বলতে, যে আজকে ঘরে খাবার কিছু নেই, একেবারে ফুদা, ফুদা মানে হলো নাই কিছু আর কি। যে ইঁদুরটি যেতে যেতে গর্তের ভিতর হান্দায় পড়লো, এটা হলো যে অনেক শুদ্ধ বলার চেষ্টা করছে। মানে এগুলো তো সব ডায়লগ নাটকের, যদি ইনস্ট্যান্ট এখন আপনাকে বলে আমার এখন ব্রেক নিতে হবে, ব্রেকে যদি আপনার নিতে হয় যে ঈদ বিনোদন আড্ডায় আপনি একটা ব্রেক নেবেন, কিভাবে ব্রেক নিয়ে দিবেন? ময়মনসিংহের আমরা তো অনেকক্ষণ কথাটা তো কইলাম, ভালো লাগে আবার সুন্দরী আপা, তো এখন আমরা একটা বিরতিতে যাইলাম, বিরতির পরে আবার আইতাছি, আমাদের আড্ডা কিন্তু শেষ হয় নাই। বিরতির পরে আবারও স্বাগত ঈদ বিনোদন আড্ডায়। আমাদের সাথে আছেন শরাফ আহমেদ জীবন ভাই। দারুণ জমছিল কিন্তু ময়মনসিংহের কথায় আড্ডাটা, মানে সেই ময়মনসিংহের যেহেতু দুলাভাই আপনার, হ্যাঁ এবং ভাইয়াজি বলেনও, ভাই একদম একদম ভাইয়াজি বলেনও মাঝে মধ্যে এরকম ময়মনসিংহের, স্পেশালি ফোনের কথাটা খুব রিলেটেবল, যখন সে ফোনে কথা বলে তখন তার মাঝে মধ্যে মুখ দিয়ে এরকম ময়মনসিংহের ল্যাঙ্গুয়েজটা বের হয়ে যায়। আমি গাজীপুর পার হওয়ার পরে আমি আর শরাফ আহমেদ ওই থাকি না, আমি তখন একদম পুরো ময়মনসিংহ হয়ে যাই, একদম ওই রাস্তার লোকজনের সাথে ওই ভাষায় কথা বলি। সো আপনি ওখানে যখন যান, আপনি ওখানে আসলে নির্মাতা শরাফ আহমেদ পরিচিত নাকি অভিনেতা? আগে তো নির্মাতা হিসেবেই ছিলাম, কারণ হলো যে আমার এলাকার লোকজন আমাকে খুব মানে দে ক্যান ফিল মি এন্ড দে ফিল প্রাউড। সো যখন ক্যামেরার সামনে, তাদের একটা আফসোসও ছিল কিছু মানুষের, যে টিভিতে তোমার দেখতে পারতাছি না, দেখতাম পারলে খুব ভালো লাগতো। এখন যখন দেখে যে এটা ভালো, এবং আমি খুবই পপুলার ওখানে, মানে মানুষের না। আর আবার যেটা হলো যে আমার তো ভাবভঙ্গি নাই, তো সাধারণ মানুষ, সাধারণ জীবনযাপন করি। সো আমাকে ইজিলি, মানে ইজি টু অ্যাক্সেস, লাইক আমাকে কাঁধে হাত ধরে কথা বলতে পারে, হাইটের কারণে একটু সুবিধা হয় যে ঠিক আছে। সো তারা খুব আপনজন ভাবে আর কি। সো এইটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট। আমি একটু আপনার নির্মাণে আসি, যদি এখন চক্কর 302 এই নির্মাণের ভাবনাটা কোথা থেকে আসলো? আমার মনে আছে যে শুরুতে এটার সাথে আপনার সাথে আমার কথা হচ্ছিল, যখন এটা নিয়ে আপনি প্রচারণা করছিলেন সেই সময়টাও। এইটা ভাবনাটা আসছিল, একদম কোর আইডিয়াটা আসছিল যে শাহরুখ খানের ছেলে তখন হয়েছিল, ওই যে একটা ড্রাগস নিয়ে একটা হয়েছিল। তো এইটা নিয়ে ভাবতে গিয়ে, তখন অমির একটা শুটিংয়ে ছিলাম, এটা নিয়ে ভাবতে গিয়ে তো আমি ভাবলাম যে এই ড্রাগস তো আসলে একটা অনেক ঝামেলায় ফেলে দেয়, তাহলে ড্রাগস নিয়ে কিছু করা যায় কিনা। তো স্টোরিটা ক্রাফট করছিলাম আসলে চরকির জন্য, আচ্ছা রনির জন্য আসলে করছিলাম। তারপরে আমার এক বন্ধু, আমাদের ছবি আলিরই আশুতোষ সুজন, সে এখন অস্ট্রেলিয়া প্রবাসী, ও একটা ছবি করছে গভর্নমেন্ট অনুদানের। আমাকে বললো যে মামা তুই তো ভালো গল্পটা থাকলে এটা জমা দিস। আমি না, এগুলো পলিটিক্যাল ব্যাপার ট্যাপার থাকে, ব্যাপারটা পলিটিক্যাল কি বেটা, আমগরই তো টাকা, জনগণেরই তো টাকা। তো আমি না কি মনে করে এটা দিলাম। তা আমাকে একদিন আমাদের এক ছোট ভাই পিকলু চৌধুরী, সে আমাকে ফোন করে বললো আপনার তো হয়ে গেছে, আপনি দিছেন, আমাকে বলেন না এটা। কি হয়ে গেছে? ভাবলাম কি অনুদান অ্যাপ্রুভ হয়ে, হ্যাঁ অনুদান অ্যাপ্রুভ হয়ে গেছে, এন্ড হি স ইট অন নিউজ পেপার। আমি তো এটা জানতামই না। আমি যে হয়ে গেছে মানে, আমি তো শুনছি যে এটা অনেক কঠিন ব্যাপার, অনেক জায়গায় ফোন টোন দিতে হয়, এবং অনেককে ইউনো বড় মিন এই হয়ে গেল। তারপরে আমি একটু লোভী হয়ে গেলাম, আচ্ছা যে ছবি আসলে বানাইতে হবে, তো এই টাকাতে তো আর ছবি হয় না। তো আমার এক বন্ধু আছে, তাকে শেয়ার করলাম, সে বললো যে ঠিক আছে আমরা চলেন করি, আই ক্যান
প্রডিউস, বাকি টাকাটা উনি দিল, আমি কিছুটা মিলে এই শুরু হয়ে গেলো এইভাবে। বাকিটা তো আপনারা জানেনই যে যারা দেখছে বলছে ভালো হয়েছে, আর খুব বেশি মানুষের কাছে পৌঁছাতে পারি নাই, এখন চরকিতে আছে, আরেকটা ওটিটিতে দিব, এই হচ্ছে আমার একটা। আমি ফ্র্যাঙ্কলি যাচ্ছি যে আমাদের দেশে তো এই যে ইদানিং শুনছি বক্স অফিসের একটা যে ক্রিয়েট করা হয়েছে এবং বক্স অফিসে আমরা এখন জানতে পারি এটা খুব দারুণ, কিন্তু ওই সময়টার কথা যদি ধরি যে প্রত্যাশা অনুযায়ী কিন্তু ছবিটা আপনি চালাতে পারেননি ভাইয়া, মানে আপনার যে এখানে বা যেটা একটা একজন নির্মাতার আক্ষেপ ছিল, একটা যেটা সেই আক্ষেপটা থেকে আসলে আপনি কতটা ভেঙে পড়েছিলেন বা সেখান থেকে কিভাবে আমি একটু না আপু, আমি না আমার নিজের দুর্বলতার কথাও একটু বলি। আই ডিডন্ট মেক প্রপার প্ল্যান, কারণ একটা ছবি ইসের জন্য আমি পুরোটাই আসলে মুভ করছিল ইমোশনালি, কিন্তু এটা তো একটা কমার্শিয়াল জিনিস, একটা প্রোডাক্ট, সো এটাকে এতটা ইমোশনালি দেখার কোনো সুযোগ নেই, এটা তাই ইট ওয়াজ মাই রং, এটা একটা দিক। দ্বিতীয় জিনিস যেটা হয়েছে যে আমার ছবিটা তো একটু স্লো বার্ন, মানে আমরা এই ধরনের ছবিতে এখন অভ্যস্ত হইনি, অভ্যস্ত হয়েছি ওটিটিতে। তো আমার এটাও একটা ভুল ছিল যে আমরা সাইকোলজিক্যাল ভাবে এখনো ওই জায়গাটায় যাইনি, বাট কেউ না কেউ তো করতে হবে, এখন উৎসব চলছে, বনলতা এক্সপ্রেস চলছে তো এটা, সো ওই সময়টার জন্য তো আমারটা ছিল তো না ফার্স্ট একদম, যে একটু সিনেমার বাইরে যদি সিনেমা হয় কিভাবে, মানে গ্লোবালি তো আসলে এরকমই হয়। তো প্রথম সপ্তাহে আমাকে তো শোধে হলো অনেক বেশি, যেটা জঙ্গলির চেয়েও অনেক বেশি। সামহাও প্রথম সপ্তাহে তো মানুষ থাকে একটু হাইপে, যে দর্শকগুলো আমার আপনার মতো দর্শক তো আসলে প্রথম সপ্তাহে যাব না, একটু উত্তেজিত দর্শকই বেশি থাকে, সো আমার একটু ডাউন গেছে ট্রুলি। সেকেন্ড উইকে যখন আমাদের মতো দর্শক যাওয়া শুরু করলো, তখন আবার আপ, যারা বুঝে একটু মানে আমি এটা কাউকে ছোট করার জন্য বলছি না, মানে ক্যাজুয়ালি জিনিসটাকে আমি বলছি যে একটু বুঝদার মানুষের জন্য আমার ছবিটা, মানে একটু অবুঝ মানুষের জন্য এটা হবে না। আর এটা যেহেতু থ্রিলার অ্যান্ড ড্রামা মিক্স, কিংবা অবুঝ না বলা যায় যে নিছকই বিনোদনের উদ্দেশ্যে যারা সিনেমা দেখে সেটা এক ধরনের দর্শক, যারা একদম জাস্ট, আর কিছু মানুষ আছে যারা সিনেমা খোর, সিনেমা প্রেমী, তারা একদম বুঝে জিনিসটাকে ফিল করতে চায়, একদমই তাই। কেউ আসলে তো ওইটা সেকেন্ড উইক থেকে যখন হইলো, তখন তো আর শো, তো আমাদের হল সংখ্যা তো একদম লিমিটেড, চাইলেও আসলে জিনিসটা হয় না, এবং হলের বা টিকিটের রেট আমাকে, আমার ধরেন উত্তরা একটা শোর টাইমের ছিল 1800 টাকা। এখন আমাদের বাস্তবতাকে আসলে এটা আপনি বলেন 1800 টাকা একটা টিকিট, তারপরেও মানুষে দেখছে। এবং হ্যাঁ, ছবিতে আমার লস হয়েছে ফিনান্সিয়ালি, আমি লসটা কাউন্ট করি না, বিকজ আই হ্যাভ লার্ন সো মেনি থিংস। কারণ আমার মা একটা কথা বলছিল যখন আমি একদম ডিপ্রেসড অবস্থায় ছিল, আমার মা শি ইজ অর্ডিনারি মাদার লাইক এনি আদার মাদার্স, সো উনি বলছিলেন যে বাজান, মানে আমি জানি তোমার মন খারাপ, কিন্তু ছবিটাও তো খারাপ হইতে পারতো, ইট মিনস যে ছবিটা তো ভালো হয়েছে। ঢাকায় এসে উনি দেখছেন, তখনও ময়মনসিংহে যায় নাই, তো এইটা আমাকে এক ধরনের এনকারেজ করছে যে আসলেই তো হইতেই তো পারতো। একটা হলো ব্যবসা খারাপ, টাকা পয়সা উঠছে না, কারো টাকা পয়সা উঠে আসে না, দু একটা ছাড়া পার্সিয়ালি আর কারো আসে না। আমরা যে বক্স অফিস টফিস আবজাব যা বলি, এগুলো কিন্তু এক ধরনের প্রপাগান্ডা, ঠিক আছে? আসলে কিন্তু এর টাকা, এই যে কোটি কোটি টাকার হিসাব যে এটা করে, আমি জানি না এটা কেন দেয়, কারণ আমি তো নিজে দেখছি, কারণ হল থেকে যে পরিমাণ পার্সেন্টেজ পাওয়া যায়, এইটা খুবই পোর অ্যামাউন্ট অফ মানি, যেটাতে আপনি আমাদের দেশের ক্ষেত্রে তো বলছেন, আমাদের দেশের ক্ষেত্রে বলতেছি, বাইরের গুলোতে তো জানি না। কিন্তু পরের ঈদ থেকে আবার আমরা একটু আন্দোলন করে প্রডিউসাররা মিলে, তো এটা কিছুটা একটু চেঞ্জ হয়েছে। কিন্তু ওই সিনেমার নির্মাণটা একটা, যেটা বলছেন যে ভাই ভুল থেকে শেখা, আপনি নিজেও বলছেন, এবং আসলে সিনেমাটা যেটা মূল কথা হচ্ছে, সিনেমা খারাপ হয়নি, আপনার শিল্পটা কিন্তু খারাপ হয়নি, হয়তোবা চলেছে কম, ব্যবসা কম, এখন কিন্তু শিল্পটা আপনি যদি IMDb-তে এখনো আমার 7.8 ছিল, এখনো মনে হয় 7.3 ওর ওইটা, তাহলে এটা কিভাবে হয়েছে? এটা তো আর আমি আই ডিডন্ট ক্রিয়েট ইট। সো কিন্তু আমি যে জায়গায় জানতে চাইছিলাম, নির্মাণ তো থেমে থাকেনি, নাটক বলেন, স্পেশালি বিজ্ঞাপন, আমি বিজ্ঞাপন করেই সার্ভাইভ করতেছি, আসলে বিজ্ঞাপন করেই আসলে বেঁচে আছি। সো আমার থিওরি খুব সিম্পল, যে বিজ্ঞাপন করে জিনিসটা আমার লোনটোনও হয়ে গেছিলো, এই বিজ্ঞাপন করে লাস্ট 1 ইয়ার আমি জিনিসটাকে অনেকটাই 70% কাভার করে ফেলছি। আমার টার্গেট হচ্ছে উইদিন দিস ইয়ার আমি বাকিটাও কাভার করে ফেলবো, দেন আই উইল মুভ টু অ্যানাদার, আই উইল জাম্প। তার মানে কি আরো একটা 27 আর একটা দারুণ, তাহলে আমরা একটা ঈদে কিন্তু একটা দারুণ খবর আমি, হ্যাঁ, ঈদে একটা দারুণ খবর পেলাম যে নেক্সট ঈদে হোক আর বছরের মাঝে হোক, আমি ঈদে আর চাই না,
আমি এটা চাই না, আমি চাই যে এখন এছাড়াও মানুষের ছবি দেখে ছবিটাকে উৎসব বানায় ফেলি না, অসুবিধা নেই। দারুণ দারুণ, এটাই দরকার। আমরা এরকম উৎসব মুখর আরো গল্প করব, তার আগে আরেকটা বিরতি নিয়ে নিতে হচ্ছে। দর্শক, এরই সাথে এই মুহূর্তে নিয়ে নিতে হচ্ছে আরো একটা বিরতি। ঈদ বিনোদন আড্ডা থেকে ফিরছি এখনই, সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে আবারও আমন্ত্রণ ঈদ বিনোদন আড্ডায়। তো যেরকমটা বলছিলাম যে নির্মাণ তো থেমে নেই। কঠিন প্রশ্ন করব আগে আপনি যে এক্সপ্রেশন দিলেন, আমি ভয় পেয়ে গেলাম। না এত কঠিন না, পোস্টটা দিয়ে আপনাকে ভড়কায় দিলাম। হ্যাঁ, একেবারে। আপনার কাছে যেটা কঠিন সেটা আরেকজনের কাছে সহজ হতে পারে। একদম। তাহলে একটা সহজ প্রশ্ন, যে আপনি আজ পর্যন্ত কতগুলো বিজ্ঞাপন নির্মাণ করেছেন বলেন তো? প্রশ্নে আসেনি এখন। 5 শতাধিক হবে, 5 শতাধিক বা 6 শতাধিক। এর মধ্যে যদি আমি বলি যে বেছে বেছে 3টা বিজ্ঞাপন বলতে হবে আপনার পছন্দের। আমার হ্যাঁ। নাম্বার 1 চা, মোশাররফ করিম। গ্রামীণ ফোনের আমরাই তো। আর ইউসিবি ব্যাংক, ইউসিবির এটাও মোশাররফ করিম। যে একটা দেখে আমার একটু মজা লাগতো, ভাল লাগতো। তো আচ্ছা, দেখতে একটা বানালোকে, কারণ আমাদের কিন্তু আসলে ইন্ডাস্ট্রিতে ওই জায়গায় নাই যে অ্যাড বানালোকে এইটা বের করা। কিছু কিছু দেখলে হয়তো আমরা বুঝি যে এইটা অমুক জায়গার, ওটা অ্যাপল বক্সের বা কি এরকম করে বুঝি। আমার তবে একটা কি জানেন, আমার বিজ্ঞাপন ইন্ডাস্ট্রিতে আমার একটা ক্যারেক্টার দাঁড়াইছে। এটা আমি শুরুতেই দাঁড় করায় নিছি যে আমি কোনোদিন লাক্স করি নাই, আমি কোনোদিন পন্ডস করি নাই, আমি কোনোদিন সানসিল্ক করি নাই। অ্যাক্টিং, ড্রামা, হিউমার, ইমোশন, ঠিক আছে, জীবনকে ডাক। সো আই হ্যাভ মেড দ্যাট ক্যারেক্টার। এইটা আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। সো এটার একটা নেগেটিভ দিক আছে যে এটার মাঝখানে তো কিছুদিন ধরেন একদম বিজ্ঞাপনের অবস্থা খুবই যাতা ছিল, খুবই কম ছিল, এবং ওই ধরনের স্টোরি বেস আবার স্টোরিতে ব্যাক করছে, এবং আমার কাজও হচ্ছে। গত 4 মাসে 5টা বিজ্ঞাপন করছি। সো ওয়াও, সো এটা গুড নিউজ আমার জন্য। এবং এই জিনিসটা কিন্তু আমরা এখন দেখছি, আমি এর আগে একটা আড্ডায় বলছিলাম যে আমরা যেটা থেকে পিছিয়ে যাচ্ছি আমাদের এই কালচারাল দিক থেকে, আমরা কিন্তু আবার ব্যাক করছি। বাংলা সিনেমার গানগুলো এতটা জনপ্রিয়তা পায়নি একদম পুরানো দিনের বাংলা সিনেমার গানের মতো, কিন্তু ইদানিং আবার সিনেমার গান বা ওটিটিতে যে ওয়েব ফিল্ম যে গানগুলো হচ্ছে সেগুলো যেন আবারও আমি বুঝে গেছি আপু, আমি বুঝে গেছি। হ্যাঁ, আমি বুঝে গেছি। সেটা হচ্ছে যে মাঝখানের সময়টা সিনেমার অবস্থাও ভালো ছিল না, এইটাও একটা কারণ। আরেকটা হলো যে আমাদের জন্মের পর থেকে তো আমরা তো গান বাজনা নিয়েই আছি, এই সাবকন্টিনেন্টালের মানুষ। তো আমার তো এইটাই আমাকে টানবে, এবং এইটাই একটা বড় পার্ট। সো এটা হবে যে এটাই খুব স্বাভাবিক, বরং না হওয়াটা অস্বাভাবিক যে গান বাজনা হচ্ছে না, সিনেমার গান হিট হচ্ছে না, এমনি মানুষের গান শুনতেছে না, এইটাই হলো অস্বাভাবিক। তো এইটা আরো ভালো, মানে আপনি যদি বেদের মেয়ে জ্যোৎস্নার কথা করেন, আমি 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 তখন ছোটবেলা, আপনারও নিশ্চয়ই ছোটবেলা। সো অনেক দিন পর্যন্ত এটা গ্রামে গঞ্জে পর্যন্ত মাইকেই করে মানুষের শুনছে বিভিন্ন প্রোগ্রামে। আমার মনে হয় আবার শুরুতে যে কথা আমি বলছিলাম, যে এই কথায় তো আমি ফিরবই ফারুকী ভাইয়ের সাথে, ভাই ব্রাদারদের সাথে এখন আর ওভাবে আপনাকে দেখা যায় না। আমাকে দেখা যায় না, এটা জিনিসটা আসলে মানে আমাকে দেখা যাবে কেন, বা দেখা যাওয়ারও তো কোনো কথা নাই, কারণ আমরা আলাদাভাবে কাজ করি। আবার যখন প্রয়োজন হয় তখন আবার একসাথে হয়ে যায়। এখন উনি সরফ ফারুকী উপদেষ্টা হয়েছেন, তো ওনার তো এটা ইটস অ্যানাদার জব, তো ওইখানে তো আমাদের যাওয়ার কোনো দরকার নাই। এখন তো সেই জব আবার আমরা আমাদের মতো করে আসি। সো আমাদের মানে আগে আমরা একসাথে কাজ করতাম, একসাথে থাকতাম। এখন আমার থাকতে হচ্ছে আমার পরিবারের সাথে, আমার অফিসের সাথে, আমার কলিগদের সাথে। আমরা তো আমরা চাইলেও পারি না, আদনানের মতো ব্যস্ত, রাজের মতো, আশফাকের মতো, বসের মতো কিছু না কিছুতে গ্রুপ করে কিন্তু দেখা যায়। এইটা একটু আপনি ভালো করে অবজার্ভ করছেন। আমাদের মনে হয় এটা একটা গ্যাপিং, এবং গ্যাপিংটা মনে হয় যে বসের উপদেষ্টা হওয়ার কারণে মনে হয়। আমার মনে হয় যে এটা একটা ভালো দিক। আপনার মাঝে কোনো ক্ষোভ আছে নাকি? আমার পার্সোনালি কোনো ক্ষোভ নাই, কারণ আমি তো পলিটিক্স করতাম। আমি তো ছোটবেলা বাম রাজনীতির সাথে ছিলাম, এবং আমি রাজনীতিবিদই হইতে চাইছিলাম। পরে আমি জানি না হাইটের কারণে কিনা আমি হইতে পারি নাই। রাজনীতি করে তো ভালো দিক একটা। এখন পার্সোনালি কার কি জায়গা থেকে ওনাকে কিভাবে দেখে এটা তো আমার দেখার কিছু নাই। আমার কাছে উনি আমার গুরু, আমার বস, আমি তাকে লাভ করি। সো দুনিয়ার অর্ধেক পৃথিবী আলাদা হয়ে গেলেও তাতে আমার কিছু আসে যায় না। দারুণ দারুণ, তাই না? এটাই তো হওয়া উচিত। এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে যে আপনাদের সবার, মানে যে যেদিকে চলে যাক, এই ভালোবাসার জায়গাটা যখনই জিজ্ঞেস করা হয় ঠিক একইভাবে প্রকাশ পায়। এটা একটা দারুণ একটা বিষয় না, মানে দারুণ বিষয়। মানে আমরা পুলিশ ঘুষ খানে এই জন্য তাকে পুরস্কৃত করা হয়েছে, এটা তো আসলে না। পুলিশ ঘুষ খাবে না, এটাই তো স্বাভাবিক। মানে আমি তাকে লাভ করব, উনি আমাকে কেয়ার করবে, এটাই তো ন্যাচারাল হওয়া উচিত। আমাদের এখানে মানে এটা
ব্যক্তিগত রিলেশনের ক্ষেত্রেও এটা ঘটে যে আমি তোরা পাইলাম না বা তোর সাথে মানে মিললো না, দেশ চলার একটা রিভেঞ্জ নিয়ে নিব। বা জিনিসটা এরকম কে, আপনি যদি আমার সাথে না থেকে আরেক জায়গায় হ্যাপি থাকতে পারেন, আমার মাইন্ড করার কি আছে, এটা তারা খুশি হওয়ার কথা যে হ্যাঁ ভালো ভালো ভালোবাসার মানুষটা ভালো থাকাটাই আসল। এটাই তো হবে। আমরা একদম শেষ দিকে আপনি বলছিলেন যে 27-এ একটা সুখবর আমরা পাবো, মানে ভবিষ্যতের পরিকল্পনা একটু ছোট্ট করে শুনে নিতে চাই। আমার আসলে চাণক্যের একটা কথা আছে, চাণক্যের কথা হলো যে তুমি তোমার প্ল্যান, বিশেষ করে সাকসেস স্টোরি নেভার শেয়ার উইথ এনিবডি। তো এটা আসলে করা উচিত না, বাট এটা তো আসলে করতে হবে প্রচারের স্বার্থে। আমি 27-এ ছবি বানাবো, আমার মনে হয় যে চক্করের লোন টোনগুলো আমার মনে হয় যে 26-এ শেষ করে ফেলতে পারবো, দোয়া করেন। ইনশাআল্লাহ। তো আমি 27-এ আবার আরেকটা জাম দিব। তো আগের যে ভুলগুলো ছিল ওটা থেকে যদি আমি শিক্ষাটা নেই, তাহলে মানে আমি আরো বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবো। আমার মূল উদ্দেশ্য কত দূরে গেছে, মানে আপনি গল্প না, নির্বাচন আমি করতে পেরেছেন নাকি শুধু? না, স্টোরি ক্রাফট করতেছি। আচ্ছা, আই হ্যাভ এ লট অফ স্টোরি, অনেক স্টোরি আছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জীবন ভাই আপনাকে, এবং আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আবারও দেখা হবে অন্য কোনো অতিথিকে সাথে নিয়ে। ভালো থাকুন, আর বিনোদন আপডেট জানতে চোখ রাখুন চ্যানেল ওয়ানের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।